মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনা দাবির মধ্যেই যুদ্ধ বন্ধে ইরানকে 15 দফা প্রস্তাব দিল ওয়াশিংটন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দেশটি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাল্টা 5টি শর্ত জুড়ে দিয়েছে ইরানও। তবে এর মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দুপক্ষই। আজ তেহরানে হামলায় 12 জন নিহত হয়েছে। জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এখন নতুন মোড়। আলোচনা নিয়ে দুই পক্ষের কথা ছোড়াছড়ির মধ্যেই শান্তি প্রস্তাব দিয়ে বসেছে যুক্তরাষ্ট্র, যেখানে ইরানের জন্য রয়েছে 15 দফা শর্ত। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব এরই মধ্যে পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছেছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। তবে ওয়াশিংটনের এই প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে 3000 সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছে পেন্টাগন। এদিন যুদ্ধে নিজেদের বিজয়ী বলে আবারও দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে আমরা জয়ী হয়েছি। তেহরান এখন একটি নতুন চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং আমরা ইরানের সঠিক লোকজনের সঙ্গেই আলোচনা করছি। মধ্যপ্রাচ্যে আমাদের মিত্ররা দারুণ। সংযুক্ত আরব আমিরাত চমৎকার এবং কাতার দুর্দান্ত। এদিকে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব ও আলোচনার ইঙ্গিতের মধ্যে যুদ্ধ বন্ধে পাল্টা 5টি শর্ত দিয়েছে ইরানও। তাদের শর্তগুলোর মধ্যে রয়েছে ভবিষ্যতে যুদ্ধ না হওয়ার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে অন্যদের হস্তক্ষেপ না করা ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করা। পাশাপাশি ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তেহরান। এদিকে যুদ্ধ বন্ধে দুই পক্ষের তৎপরতার মধ্যেই ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। দক্ষিণ তেহরানে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণেও। হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান। তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিবে। এতে অন্তত 12 জন আহতের খবর জানায় দেশটির সংবাদ মাধ্যম। আরাফাত ইসলাম, 71। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আধা সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ এর একটি ঘাঁটিতে বিমান হামলায় অন্তত 15 যোদ্ধা নিহত হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় নিহতদের মধ্যে পিএমএফ এর আনবার অপারেশন কমান্ডার সাদ আল বাইজিও রয়েছেন। এক বিবৃতিতে পিএমএফ তাদের কমান্ডার সাদ আল বাইজি ও তার 14 সঙ্গীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। গোষ্ঠীটি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় একটি কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে মার্কিন বিমান হামলাটি চালানো হয়। হামলায় আরও 30 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। শীর্ষ কমান্ডারদের উপস্থিতিতে একটি নিরাপত্তা বৈঠক চলাকালে ওই সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানা গেছে। ইরান সমর্থিত সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে 24 ঘন্টায় তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা এবং ঘাঁটি লক্ষ্য করে 23টি হামলা চালিয়েছে। সশস্ত্র ওই গোষ্ঠীর দাবি, এসব হামলায় কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। ইরান ঘনিষ্ঠ মিলিশিয়াদের নেটওয়ার্কের মধ্যে শক্তিশালী কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীও হামলা যোগ দেয়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক মহল। এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিমানবন্দরে থাকা একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন দিয়ে আঘাত করা হলে সেখানে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি কুয়েত নিউজ এজেন্সিকে জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে স্থাপনার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, হামলার পরপরই জরুরি প্রোটোকল কার্যকর করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো আগুন নেভাতে কাজ করছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ভয়াবহ মূল্য দিচ্ছে শিশুরা। ফেব্রুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত 2100-র বেশি শিশু হতাহত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।
ইউনিসেফের তথ্য মতে যৌথ হামলা ইরানে 200-র বেশি শিশু নিহত এবং লেবাননে 100-র বেশি শিশু হতাহত হয়েছে। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক টেড চাইবান বলেন, মাত্র 23 দিনের এই সংঘাতে মধ্যপ্রাচ্যের শিশুরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সংঘাত যদি আরও দীর্ঘমেয়াদী হয় তাহলে তা কোটি কোটি শিশুর জন্য বিপর্যয়কর হয়ে উঠতে পারে। সহিংসতার কারণে ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী শুধু ইরানে প্রায় 32 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। সংস্থাটি আরও জানায়, টানা বোমাবর্ষণে স্কুল, হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এতে শিশুদের বেঁচে থাকা এবং মৌলিক সেবা পাওয়ার সুযোগ আরও ঝুঁকির মুখে পড়েছে। মোহাম্মদ বাঘের জোলঘাদর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় নিহত আলী লারিজানি স্থলাভিষিক্ত হলেন তিনি। ইরানের রাষ্ট্রপতির কার্যালয় জানায়, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির অনুমোদন এবং রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের ডিক্রি দ্বারা জোলঘাদরকে নিযুক্ত করা হয়েছে। এখন থেকে ইরানের নিরাপত্তা বিষয়ক যে কোনো সিদ্ধান্ত তিনিই নেবেন। তবে কবে থেকে নতুন প্রধান দায়িত্ব গ্রহণ করবেন তা জানানো হয়নি। জোলঘাদর রেভলিউশনারি গার্ডসের একজন সাবেক কমান্ডার। অতীতে তিনি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন শীর্ষ পদে ছিলেন। তিনি কঠোরপন্থী রাজনৈতিক গোষ্ঠী ইসলামিক রেভলিউশনারি ফোর্সেসের নির্বাচনী হেডকোয়ার্টারের প্রধানও ছিলেন। ইরানের সস্তা ড্রোন ঠেকাতে উপসাগরীয় অঞ্চলে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। তবে এই প্রতিরক্ষা কৌশল এখন হয়ে উঠছে অত্যন্ত ব্যয়বহুল। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে দীর্ঘমেয়াদে ড্রোন মোকাবিলা সম্ভব নয়। অরিসুল ইসলামের প্রতিবেদন। চলমান ইরান যুদ্ধে উপসাগরীয় অঞ্চল জুড়ে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান। তবে এগুলো এমন এক শত্রুর মোকাবেলা করছে যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই যুদ্ধবিমানগুলো তৈরি করা হয়নি। ইরান থেকে উড়ে যাওয়া ধীরগতির অসংখ্য ড্রোন ধ্বংস করতেই এখন ব্যবহার হচ্ছে যুদ্ধবিমানগুলো। বিশ্লেষক ও পশ্চিমা কর্মকর্তাদের মতে, ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর এখন প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিমান। সিএসআইএস এর তথ্য অনুযায়ী ইরানের অস্ত্রাগারের প্রধান শক্তি শাহেদ 136 ড্রোনের এক একটির দাম $20 থেকে $50,000। অথচ মাত্র একটি F-16 যুদ্ধবিমান 1 ঘন্টা আকাশে ওড়াতেই খরচ হয় $25,000 বেশি। গবেষকরা বলছেন, এটি কোনোভাবেই দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সম্ভব নয়। শুধু খরচই নয়, বাড়ছে ঝুঁকিও। দিনরাত আকাশে টহল দিতে গিয়ে পাইলট ও যুদ্ধবিমান দুটোর উপরই পড়ছে বাড়তি চাপ। শাহেদ 136 ড্রোন একটি F-35 যুদ্ধবিমানের গড় গতির প্রায় 5 ভাগের 1 ভাগ গতিতে ওড়ে। ফলে তুলনামূলক কম অভিজ্ঞ পাইলটের জন্য লক্ষ্যবস্তু ছাড়িয়ে যাওয়া বা লক্ষ্যভ্রষ্ট হওয়ারও ঝুঁকি থাকে। পরিস্থিতি মোকাবেলায় এখন বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো। ব্যবহার বাড়ছে হেলিকপ্টার, ভারী মেশিনগান, এমনকি ড্রোন দিয়ে ড্রোন ঠেকানোর কৌশলও। ইউক্রেনের অভিজ্ঞতা থেকে শিখে এখন ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহারের দিকেও ঝুঁকছে তারা। অন্যদিকে লেজার প্রযুক্তিকেও ভবিষ্যতের সমাধান হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষার এই ব্যয়ের দিকে খুব বেশি মনোযোগ দেওয়া ভুল হবে। তাদের মতে, যুদ্ধ সবসময় ব্যয়বহুল এবং এখানে ব্যয় বহনের সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। অরিসুল ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35। গত সপ্তাহে ইরানের আক্রমণে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান জরুরি অবতরণ করলে শুরু হয় নানা জল্পনা। ইরানের দাবি, তাদের আঘাতের শিকার হয়েছে বিমানটি। মার্কিন গণমাধ্যমকে দুটি সূত্র প্রায় একই কথা জানায়। যদি তা সত্য প্রমাণিত হয় তাহলে এটি হবে প্রথম ঘটনা যেখানে যুক্তরাষ্ট্রের আকাশ শক্তির গর্বের প্রতীক F-35 যুদ্ধবিমান ইরানের হামলা ক্ষতিগ্রস্ত হলো। আরাফাত ইসলামের আরেকটি রিপোর্ট।
মার্কিন রণক্ষেত্রে আকাশের দম্ভ F-35 লাইটনিং টু। অপরাজেয় এই বিমান ভূপাতিত করবে সাধ্যকার, তবে অসাধ্যকে সত্যি করার দাবি ইরানের, যদিও ইরানের দেয়া তথ্য মিলে যায় মার্কিন গণমাধ্যমের সূত্রের সাথে। গেল বৃহস্পতিবার জরুরি অবতরণের পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায় বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট অক্ষত আছেন। তবে কোথায় বা কী কারণে এই অবতরণ তার কোনো স্পষ্ট বার্তা দেয়নি সেন্টকম। এ সময় ঘটনাটির তদন্ত চলমান বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ। একই সময়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর দাবি তারা একটি মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, পাইলট ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত হন এবং বিমানটি ভূমি থেকে ছোড়া গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয় তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন F-35-এ আঘাত হেনেছে। F-35, যার পূর্ণ নাম F-35 লাইটনিং টু, তৈরি করেছে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। এটি বিশ্বের অন্যতম আধুনিক স্টিলথ ফাইটার জেট হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে F-35-এর সবচেয়ে বড় শক্তি এর উন্নত রাডার ও সেন্সর সিস্টেম, যা শত্রুর অবস্থান শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। বিভিন্ন দেশের জন্য এর প্রযুক্তি হয় আলাদা, যাতে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো সহজে এর গোপন প্রযুক্তি বিশ্লেষণ করতে না পারে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের দাবি সত্যি হলে তা একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে। এতদিন F-35 যুদ্ধবিমানকে কার্যত অপরাজেয় মনে করা হতো। বিশেষজ্ঞদের ভাষায় এটি প্রমাণ করতে পারে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে গর্বের F-35ও সম্পূর্ণ নিরাপদ নয়। যদি F-35 আসলেই হামলার শিকার হয়, তবে এটি শুধু একটি সামরিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আধুনিক যুদ্ধ প্রযুক্তির সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে বিশ্বজুড়ে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১। বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফিলিপাইনের প্রয়োজনীয় তেলের ৯৮% পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করা হয়। এজন্য ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে, ফিলিপাইন তাদের মধ্যে অন্যতম। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে আর মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। প্রেসিডেন্টের এই আদেশ ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার হতে পারে। এছাড়া জ্বালানি তেল, খাদ্য, ওষুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বন্টন তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় দেশটির কর্তৃপক্ষ। তেলের উপর যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের কারণে কিউবার পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, বিলম্ব হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহে বাধার সৃষ্টি হচ্ছে, যা ডাক্তার ও রোগী উভয়ের উপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। ফলে কিউবার স্বাস্থ্য ব্যবস্থা এখন ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। শারমিন স্বপ্নের প্রতিবেদন। মার্কিন প্রশাসনের চাপানো তেল অবরোধ কঠোর হওয়ার কারণে ২ মাসেরও বেশি সময় ধরে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবায় কোনো জ্বালানি সামগ্রী এসে পৌঁছায়নি। আর এই ক্রমবর্ধমান প্রভাব কিউবা জুড়ে মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে শুরু করেছে। স্বাস্থ্যসেবা সহ অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোকেও ক্ষতিগ্রস্ত করছে। কিউবার জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হাসপাতালগুলোকে অগ্রাধিকার দিয়ে আসছে, কিন্তু এই বছরের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত জ্বালানি অবরোধ চিকিৎসা সামগ্রী পরিবহনে নতুন প্রতিবন্ধকতা তৈরি করেছে, যা অস্ত্রোপচারের সময়সূচিকেও প্রভাবিত করছে। চিকিৎসকরা জানান, দেশব্যাপী জ্বালানি সংকটের কারণে তারা ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে না পারায় হাসপাতালে আসার জন্য বেশি সময় ব্যয় হচ্ছে, আর এতে রোগীদের সেবা দিতেও দেরি হচ্ছে। এছাড়া যাতায়াতে বেশি সময় লাগায় রোগীরাও পড়ছেন দুর্ভোগে। ক্রমবর্ধমান প্রতিকূলতার সম্মুখীন হয়েও রাজধানী হাভানার হাসপাতালগুলো কার্যক্রম সচল রাখতে এবং রোগীদের ভালোভাবে সেবা প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। শারমিন স্বপ্না, ৭১। মহাকাশে ১৬টি সোভিয়েত নিম্ন কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের স্টারলিংকের বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
রাশিয়ার বেসরকারি মহাকাশ কোম্পানি ব্যুরো 1440 এ ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানায়, সোমবার একটি মহাকাশযান সফলভাবে স্যাটেলাইটগুলোকে একটি রেফারেন্স কক্ষপথে স্থাপন করেছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও অনবোর্ড সিস্টেম চালু করার পর এগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছাবে। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, টার্গেট কনস্টেলেশনের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা পরীক্ষামূলক ধাপ থেকে একটি পূর্ণাঙ্গ যোগাযোগ সেবা গড়ে তোলার পথে এগিয়েছি। পরবর্তী ধাপে রাশিয়া শত শত স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে। পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যে বাণিজ্যিক সেবা চালু করা হবে। তখন কক্ষপথে রাশিয়ার 250টির বেশি স্যাটেলাইট থাকবে। 2035 সালের মধ্যে এই সংখ্যা 900-তে পৌঁছাতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। মহাকাশ প্রযুক্তি খাতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান স্পেস এক্স। প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহের শেষ দিকে তাদের প্রাথমিক শেয়ার বিক্রির আইপিও প্রসপেক্টাস নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিতে পারে, এমনটাই জানিয়েছে প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশন। প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি এই আইপিওর মাধ্যমে $75 বিলিয়নেরও বেশি অর্থ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করতে পারে। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ শেয়ার 20% বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে এই অংশের নির্দিষ্ট হার এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি স্পেস এক্স। তবে স্পেস এক্সের সম্ভাব্য আইপিও প্রযুক্তি ও বিনিয়োগ বিশ্বে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।